আজ আমরা শুরু করব ক্লাস 11-এর সম্ভাবনা তত্ত্ব এই অধ্যায়টি। এর প্রথমেই সম্ভাবনা তত্ত্ব করতে হলে সম্ভাবনা তত্ত্বের কিছু টার্ম আছে যেগুলো সম্পর্কে ধারণা তৈরি করতে হবে। তো প্রথমেই যেটা জানতে হবে যে যদৃচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট এটা কি? ধরো আমরা একটা মুদ্রাকে যদি টস করি, একটা মুদ্রা টস করলে কি কি ফল হতে পারে? হেড বা টেল। হেড বা টেল পড়তে পারে। একটা মুদ্রাকে টস করলে হেড অথবা টেল এই দুটোর মধ্যে একটা পড়তে পারে, কিন্তু আমরা শিওর ভাবে বলতে পারবো না যে কি পড়বে। একটা কয়েনকে টস করলে এই দুটো ফলের বাইরে কিন্তু কোনো ফল আসবে না। এবার আমরা যদি কয়েনটাকে টস করি তাহলে তার কি ফল হবে সেটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না। এরকম যে পরীক্ষাগুলোতে কি কি ফল ঘটতে পারে সেটা আগে থেকেই জানা, কিন্তু কোনো একবার পার্টিকুলার পরীক্ষাটা করার সময় কি ফল ঘটবে সেটা নির্দিষ্টভাবে বলতে পারবো না। সেই রকম পরীক্ষাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। দুই, যেমন একটা ছক্কাকে আমরা ছুড়লে সেখানে আমরা বলতে পারি যে একটা ছক্কা গড়িয়ে দিলে 1, 2, 3, 4, 5 বা 6 পড়তে পারে। তাহলে 1, 2, 3, 4, 5 বা 6 এর বাইরে কিন্তু অন্য কিছু পড়বে না। কিন্তু ছক্কাটা যখন আমি গড়িয়ে দেব তখন কিন্তু নির্দিষ্টভাবে আমি বলতে পারবো না যে কি পড়বে, সেটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না। তাহলে এই ছক্কা গড়িয়ে দেওয়ার পরীক্ষা এটা হচ্ছে একটা যদৃচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে এই দুটো উদাহরণ থেকে বোঝা গেল কি, যে যে পরীক্ষা বা পর্যবেক্ষণে আমরা কি কি ফল ঘটবে সেটা আগে থেকে জানতে পারি, কিন্তু কোনো একবার পার্টিকুলার পরীক্ষাটা করার সময় কি ফল ঘটবে সেটা নির্দিষ্টভাবে বলতে পারবো না। একটা কয়েনকে টস করলে সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে আমার হেডই পড়বে বা টেলই পড়বে। হেড বা টেল এই দুটোর মধ্যে কিন্তু একটা পড়তে পারে। তাহলে এই ধরনের পরীক্ষাগুলোকে আমরা বলবো সমসম্ভব পরীক্ষা বা যদৃচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবার জানতে হবে ঘটনা বা ইভেন্ট। ঘটনা বা ইভেন্ট হলো সমসম্ভব পরীক্ষার সঙ্গে যুক্ত বা যদৃচ্ছ পরীক্ষার সঙ্গে যদৃচ্ছ পরীক্ষার সঙ্গে যুক্ত যে কোনো ফল। যে কোনো ফলকে ঘটনা বলে। যেমন মুদ্রা ছোড়ার পরীক্ষায় হেড পড়ার ঘটনা। একটি মুদ্রা
ছোড়ার পরীক্ষায় হেড পড়ার ঘটনা। একটা কয়েনকে টস করলাম, হেড পড়লো, এটা হলো একটা ঘটনা, বা টেল পড়লো, এটা হলো একটা ঘটনা। একটি ছক্কা ছোড়ার পরীক্ষায় 6 পড়ার ঘটনা। এগুলো হচ্ছে ঘটনা। বা আরো বলতে পারি যে ছক্কা একটি ছক্কা গড়িয়ে দেওয়ার পরীক্ষায় জোড় সংখ্যা পড়ার ঘটনা। এবার এই ঘটনাগুলোকে ইংরাজি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ঘটনাগুলিকে ইংরাজি বড় হাতের অক্ষর এ বি সি এই ইত্যাদি দ্বারা প্রকাশ করে। এবার এই ঘটনা হচ্ছে দুই প্রকার। ঘটনা হচ্ছে দুই প্রকার। একটাকে বলে সরল ঘটনা, আর একটা হচ্ছে যৌগিক ঘটনা। সরল ঘটনা এবং যৌগিক ঘটনা। সরল ঘটনা কি? যেমন একটি মুদ্রা ছোড়ার পরীক্ষায় হেড পড়ার ঘটনা। তো সরল ঘটনা কি? এই যে ঘটনা, হেড পড়ার ঘটনা, এটাকে কিন্তু বিশ্লেষণ করে আমরা অন্য আর কোনো ঘটনা পাবো না। এখানে শুধুমাত্র একটি ঘটনা হেড এটা আছে, একে আমরা আর বিশ্লেষণ করে কোনো ঘটনা পাবো না। আর যৌগিক ঘটনা এটা হচ্ছে একাধিক সরল ঘটনার সমন্বয়ে গঠিত হেড পড়ার ঘটনা। তাহলে যৌগিক ঘটনা হলো একাধিক সরল ঘটনা নিয়ে গঠিত। এটা একাধিক সরল ঘটনা নিয়ে গঠিত। সরল ঘটনা বিশ্লেষণ করে অন্য কোনো ঘটনা পাওয়া যায় না। কিন্তু যৌগিক ঘটনা
যৌগিক ঘটনা হলো একাধিক সরল ঘটনা নিয়ে গঠিত। বা যৌগিক ঘটনাকে বিশ্লেষণ করলে একাধিক সরল ঘটনা পাওয়া যায়। যেমন একটি ছক্কা ছোড়ার পরীক্ষায় ছক্কা গড়িয়ে দেওয়ার পরীক্ষায় জোড় সংখ্যা পড়ার ঘটনা তাকে যদি আমরা এ বলি, জোড় সংখ্যা পড়ার ঘটনা এ সমান 2, 4, 6, তাহলে এই এর মধ্যে 2, 4, 6 এরা হচ্ছে সরল ঘটনা, একটি সরল ঘটনা। তাহলে এ ঘটনাটা, এই 2 একটা সরল ঘটনা, 4 এবং 6 এগুলো প্রত্যেককেই হচ্ছে সরল ঘটনা। এই সরল ঘটনার সমন্বয়ে গঠিত হলো এ ঘটনা। এরপর আমরা পড়ব যে পরস্পর পৃথক ঘটনা। পরস্পর পৃথক ঘটনা হলো দুটো ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ বিন্দু না থাকে, দুটি ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ নমুনা বিন্দু না থাকে, তাহলে তাদের পরস্পর পৃথক ঘটনা বলে। পরস্পর পৃথক ঘটনা বলে, অর্থাৎ এ ও বি পরস্পর পৃথক ঘটনা যদি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5 হয়, অর্থাৎ এ আর বি এর মধ্যে যদি কোনো পদ কমন না থাকে, সাধারণ পদ না থাকে। যেমন উদাহরণ, একটি ছক্কা গড়িয়ে দেওয়ার যদৃচ্ছ পরীক্ষায় এ সমান
জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা পড়ার ঘটনা। তাহলে এ সমান হবে 2 4 6 আর বি সমান হচ্ছে বিজোড় সংখ্যা পড়ার ঘটনা। তো এটা হলো 1 3 5। তাহলে এ ইন্টারসেকশন বি যদি করি, এ ইন্টারসেকশন বি এখানে 5, কারণ এটা হচ্ছে জোড় সংখ্যার সেট, এটা হলো বিজোড় সংখ্যার সেট, এদের মধ্যে কোনো সাধারণ পদ নেই। তাহলে এ ও বি পরস্পর পৃথক ঘটনা। এরপর পড়ব নিশ্চিত ঘটনা ও অসম্ভব ঘটনা। নিশ্চিত ঘটনা এবং অসম্ভব ঘটনা। যদৃচ্ছ পরীক্ষায় যে ফল বা যে ঘটনা ঘটবে, যদৃচ্ছ পরীক্ষায় যে ঘটনা ঘটবে তাকে নিশ্চিত ঘটনা বলে। আর সমসম্ভব পরীক্ষায় বা যদৃচ্ছ পরীক্ষায় যে ফল ঘটতেই পারে না তাকে বলে অসম্ভব ঘটনা। যদৃচ্ছ পরীক্ষায় যে ফল, যে ঘটনা ঘটতেই পারে না তাকে অসম্ভব ঘটনা বলে। যেমন আমরা এখানে একটা উদাহরণ করব। নিশ্চিত ঘটনা, একটা মুদ্রাকে যদি আমি টস করি তাহলে হেড অথবা টেল এটা পড়বে। একটি মুদ্রা গড়িয়ে দেওয়ার ছোড়ার পরীক্ষায় বা টস করার পরীক্ষায় একটি মুদ্রা টস করার পরীক্ষায় হেড অথবা টেল পড়ার ঘটনা। তাহলে একটা মুদ্রাকে টস করলে হেড অথবা টেল এই দুটোর মধ্যে একটা পড়বে, তাহলে এটা হচ্ছে একটা ঘটনা। এটা হলো নিশ্চিত ঘটনা। যদৃচ্ছ পরীক্ষায় একটা কয়েনকে টস করার পরীক্ষায় হেড অথবা টেল পড়ার ঘটনা, এটা হলো নিশ্চিত ঘটনা, কারণ মুদ্রাকে টস করলে হেড অথবা টেলের মধ্যে একটা পড়বেই, শিওর। এবার মনে করি যে একটি ছক্কা
গড়িয়ে দেওয়ার পরীক্ষায় সাত পড়ার ঘটনা। ঘটনা হলো অসম্ভব ঘটনা। কারণ একটা ছক্কাকে গড়িয়ে দিলে তার মধ্যে 1 2 3 4 5 6 এর মধ্যে পড়বে, কিন্তু 7 কখনো আসবে না, কারণ ওখানে 7 নেই। অবশ্যই ছক্কাগুলোকে যোগ শূন্য অর্থাৎ কোনো খুঁত থাকলে হবে না। এখানে সম্ভাবনা করার সময় যোগ শূন্য বলে একটা কথা আসবে বারবার। যোগ শূন্য এর অর্থ হলো মুদ্রা বা ছক্কা এগুলো হচ্ছে নিখুঁত, এগুলো স্বাভাবিক যেমন হওয়ার কথা সেই রকম। একটা কয়েনকে টস করলাম, সেটা সোজা দাঁড়িয়ে গেল, হেড বা টেল কোনোটাই পড়লো না, এটা কিন্তু মুদ্রাটা হচ্ছে যোগযুক্ত বা এটা হচ্ছে আনফেয়ার। তো যোগ শূন্য বলতে বোঝায় কোনো খুঁত নেই, মুদ্রা বা ছক্কাতে কোনো খুঁত নেই। এরপর আমরা যেটা করব, পূরক ঘটনা। পূরক ঘটনা কি? পূরক ঘটনা বুঝতে হলে পূরক সেট সম্পর্কে একটু জানতে হবে। মনে করি এস হলো সার্বিক সেট এবং তার মধ্যে এ একটা সেট, তাহলে এ সেটের বাইরে যে পদগুলো থাকে তাকে বলে এ সেটের পূরক সেট, এবং এটাকে লেখা হয় এ কমপ্লিমেন্ট, এ মাথায় সি। তো পূরক ঘটনা কি? যে একটি ঘটনার বিপরীত ঘটনা, ঘটনাকে ওই ঘটনার পূরক ঘটনা বলে। যেমন উদাহরণ, একটি মুদ্রা ছোড়ার পরীক্ষায় হেড পড়ার ঘটনার পূরক ঘটনা হলো টেল পড়া। কোনো একটা ঘটনার নেতিবাচক বা নাবাচক যে ঘটনা বা বিপরীত ঘটনা তাকেই বলে ওই ঘটনার পূরক ঘটনা। 2 নম্বর, একটি ছক্কা ছোড়ার পরীক্ষায় ছক্কা গড়িয়ে দেওয়ার পরীক্ষায় যুগ্ম সংখ্যা পড়ার
যুগ্ম সংখ্যা পড়ার বিপরীত পূরক ঘটনা হলো অযুগ্ম সংখ্যা পড়ার ঘটনা। অযুগ্ম সংখ্যা পড়ার ঘটনা। তো এই হচ্ছে পূরক ঘটনা। তো এরপরে আমরা করব নমুনা দেশ বা ঘটনা দেশ। এটাকে বলে স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস। বা ইভেন্ট স্পেসও বলে। তো স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস এটা কি? যে কোনো একটা যদৃচ্ছ পরীক্ষা যদি আমরা করি, তো সেই পরীক্ষাতে সমস্ত রকম ফলের যে সেট তাকেই বলা হয় নমুনা দেশ বা ঘটনা দেশ। মনে করি ই হলো একটা সমস্যা, এটা হচ্ছে একটা যদৃচ্ছ, ই হচ্ছে যদৃচ্ছ পরীক্ষা। তাহলে যদৃচ্ছ পরীক্ষা করলে, যে কোনো একটা পরীক্ষা করলে সেখানে কিছু ঘটনা বা নমুনা বিন্দু পাওয়া যাবে। ই এর সঙ্গে যুক্ত সমস্ত যে নমুনা বিন্দু, ই এর সঙ্গে যুক্ত সমস্ত নমুনা বিন্দুর সেটকে এর নমুনা দেশ বলে। এই নমুনা দেশকে সাধারণত এস দ্বারা প্রকাশ করে। নমুনা দেশকে এস দ্বারা প্রকাশ করে। যেমন উদাহরণ, একটি মুদ্রা ছোড়ার পরীক্ষায় একটা মুদ্রাকে ছুড়লে বা টস করলে আমরা জানি যে মুদ্রা ছুড়লে হেড অথবা টেল পড়ে। হেড অথবা টেল এই দুটোর মধ্যে একটা পড়তে পারে। তাহলে হেড ও টেল এর যে সেট, একেই বলে এর নমুনা দেশ। নমুনা দেশ এস ইকুয়াল টু হেড পড়ার ঘটনাকে এইচ এবং টেল পড়ার ঘটনাকে টি দ্বারা প্রকাশ করে। তাহলে এইচ কমা টি এটা হলো একটি মুদ্রা ছোড়ার পরীক্ষায় নমুনা দেশ। তেমনি আমি যদি দুটো মুদ্রাকে টস করি, দুটি মুদ্রাকে একসঙ্গে ছোড়ার পরীক্ষায়
নমুনা দেশ এ সমান, তাহলে দুটো মুদ্রাকে একসঙ্গে ছুড়লে আমরা যদি একটা মুদ্রাকে প্রথম মুদ্রা বা 1 নম্বর মুদ্রা বলি, আর একটা মুদ্রাকে দ্বিতীয় মুদ্রা বা 2 নম্বর মুদ্রা বলি, তাহলে এরকম ভাবে আসতে পারে যে প্রথম মুদ্রাতে হেড পড়লো এবং দ্বিতীয় মুদ্রাতেও হেড পড়তে পারে, অর্থাৎ দুটোতেই হেড পড়তে পারে, অথবা প্রথমটায় হেড এবং দ্বিতীয়টায় টেল পড়তে পারে, অথবা প্রথমটায় টেল দ্বিতীয়টায় হেড পড়তে পারে, অথবা দুটোতেই টেল পড়তে পারে। এটা হলো দুটো মুদ্রাকে একসঙ্গে ছোড়ার পরীক্ষায় নমুনা দেশ। 3 নম্বর, যদি তিনটে মুদ্রা একসঙ্গে ছোড়ার পরীক্ষায় নমুনা দেশ এ সমান, তাহলে তিনটে মুদ্রাকে একসঙ্গে টস করলে আমরা এভাবে করব, তিনটেতেই হেড পড়তে পারে। এরপরে এইচটা ফিক্সড রেখে এই দুটোকে চেঞ্জ করব। তাহলে দ্বিতীয়টাতে এইচ এবং তৃতীয়টাতে টেল পড়তে পারে, তারপর আবার প্রথমটায় এইচ, দ্বিতীয়টায় টেল এবং তৃতীয়টায় হেড পড়তে পারে, অথবা প্রথমটায় হেড এবং পরের দুটোতে টেল পড়তে পারে। এটা হলো প্রথমে এইচকে ফিক্সড করে এই চারটে পাওয়া যাবে। এরপর তিনটেতেই আবার টেল পড়তে পারে, অথবা প্রথমটায় টেল, পরেরটায় এইচ এবং পরেরটায় টেল পড়তে পারে, অথবা প্রথমটায় টেল, দ্বিতীয়টাতে টেল এবং পরেরটায় এইচ পড়তে পারে, অথবা অথবা প্রথমটায় টেল এবং পরের দুটোতে হেড পড়তে পারে। তো এই হচ্ছে তিনটে মুদ্রাকে একসঙ্গে ছোড়ার পরীক্ষায় নমুনা দেশ। এরপর 4 নম্বর, একটি ছক্কা গড়িয়ে দেওয়ার পরীক্ষায় নমুনা দেশ S equals to, একটা ছক্কাকে গড়িয়ে দিলে 1, 2, 3, 4, 5, 6 এগুলো আসতে পারে, 3, 4, 5, 6 এগুলো আসতে পারে। এটা হচ্ছে একটি ছক্কাকে ছোড়ার পরীক্ষায় নমুনা দেশ। এই দুটো ছক্কাকে যদি একসঙ্গে ছোড়া হয় তাহলে তার নমুনা দেশ কি হবে সেটা আমরা পড়ব। সম্ভাবনার তত্ত্বের ক্ষেত্রে এই নমুনা দেশটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেজন্য এটাকে একটু ভালোভাবে বুঝতে হবে। দুটি ছক্কাকে একসঙ্গে গড়িয়ে দেওয়ার পরীক্ষায় নমুনা দেশ এর সমান। তো এটাই কি হবে, এভাবে আমরা 1 থেকে স্টার্ট করব। প্রথম ছক্কাতে 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে যে কোনো একটা আসতে পারে, এবং দ্বিতীয় ছক্কাতেও
1 2 3 4 5 6 এর মধ্যে একটা আসতে পারে। তাহলে প্রথম ছক্কায় 1 এবং দ্বিতীয় ছক্কায় 1। এরপরে প্রথমের 1টাকে আমরা ফিক্সড করব। 1, দ্বিতীয়টায় 2, এটায় 1, পরেরটায় 3, 1 4, 1 5 এভাবে আসতে পারে। এরপর প্রথম ছক্কায় 2 এবং দ্বিতীয় ছক্কায় 1, এটায় 2 2, 2 3, 2 4, 2 5, 2 6 এভাবে আসবে, এভাবে আসবে এবং সবশেষে 6 1, 6 2, 6 3 এভাবে 6 6 পর্যন্ত আসবে। এভাবে টোটাল 36টা 36 পয়েন্ট সেখানে আসবে। তো এটা হচ্ছে দুটো মুদ্রাকে দুটো ছক্কাকে একসঙ্গে ঘুরিয়ে দেওয়ার পরীক্ষায় নমুনা দেশ। প্রতি সারিতে 6টা করে থাকবে, এভাবে 6টা সারি থাকবে। 2, এরপরে 3 1, 3 2 এভাবে থাকবে। এরপর সম্ভাবনা অধ্যায়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্ভাবনার প্রাচীন সংজ্ঞা, সম্ভাবনার প্রাচীন যে সংজ্ঞা, অর্থাৎ সম্ভাবনার সংজ্ঞা যেটা সেটা। তো সম্ভাবনার সংজ্ঞা এখানে হলো একটা যদৃচ্ছ পরীক্ষা। হচ্ছে একটা যদৃচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট করলে তার একটা নমুনা দেশ হবে। এস হচ্ছে নমুনা দেশ, এস হলো তার নমুনা দেশ। হচ্ছে এর সঙ্গে যুক্ত একটি ঘটনা। এবার এম এ, এটার অর্থ হলো এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য বিন্দু সংখ্যা বা নমুনা বিন্দু সংখ্যা। তাহলে এম এ হলো এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য বিন্দু সংখ্যা। আর এন এস, এটা হলো এস এর অন্তর্গত বিন্দু সংখ্যা। অর্থাৎ এস এর মোট বিন্দু সংখ্যা। সমভাবে সম্ভাব্য বিন্দু সংখ্যা। তাহলে এই এম এ এবং এন এস, এই দুটোর যে অনুপাত, তাকে আমরা বলি এ ঘটনা ঘটার সম্ভাবনা।
এ ঘটনা ঘটার সম্ভাবনা তাকে পি এ দ্বারা প্রকাশ করে। এ ঘটনা ঘটার সম্ভাবনাকে পি এ দ্বারা প্রকাশ করে, আর সেটা সমান হয় এম এ বাই এন এস, বা সিম্পলি এইটাকে লেখা হয় এম বাই এন। তাহলে সম্ভাবনার প্রাচীন সংজ্ঞা যেটা হলো ই যদৃচ্ছ একটা পরীক্ষা, এস হলো তার নমুনা দেশ, আর এ হচ্ছে এর সঙ্গে যুক্ত যে কোনো একটা ঘটনা। এরপর এম এ হলো এ ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা, আর এন এস হচ্ছে নমুনা দেশে মোট বিন্দু সংখ্যা। তাহলে এ ঘটনা ঘটার যে সম্ভাবনা তাকে আমরা পি এ দ্বারা প্রকাশ করি, এবং সেটা সমান হচ্ছে এম এ বাই এন এস বা এম বাই এন। এরপর এখানে কতগুলো রেজাল্ট আছে যেগুলোকে জানতে হবে। 1 নম্বর যেটা আমরা বলবো, অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা সমান হচ্ছে পি, অসম্ভব ঘটনাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, পি ফাই। এবার ফাই যেহেতু এখানে কোনো পদ থাকবে না, এর মধ্যে পদ সংখ্যা হবে 0, এটা হচ্ছে এম ফাই বাই এন এস। এবার যেহেতু এটা ফাই হচ্ছে অসম্ভব ঘটনা, এর পক্ষে কোনো বিন্দু থাকবে না, ফলে এম ফাই এটা হয়ে যাবে 0 বাই এন এস ইকুয়ালস টু 0। তাহলে অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা হলো 0। নিশ্চিত ঘটনা যেটা, নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা তাকে বলে, নিশ্চিত ঘটনাকে এস দ্বারা প্রকাশ করে, পি এস। তো পি এস এটা সমান তাহলে এম এস বাই এন এস। এম এস মানে হচ্ছে এস এর বিন্দু সংখ্যা এবং এন এস ও হচ্ছে এস এর বিন্দু সংখ্যা। তাহলে এখানে এম বাই এন সমান 1, যেহেতু এখানে এম সমান এন। এবার এ যেহেতু যেহেতু এ এটা হচ্ছে এস এর উপসেট, এটা হলো এস এর উপসেট, তাহলে এর বিন্দু সংখ্যা সেটা এস এর সঙ্গে এস এর থেকে কম বা সমান হতে পারে। তাহলে আমরা এটাকে যদি এনএস দিয়ে ভাগ করি, লেস ইকুয়াল টু 1। আবার এটা যেহেতু দুটোই ধনাত্মক, সেই জন্য এটা আবার 0 থেকে বড় হবে, কারণ এম এ হচ্ছে এ সেটের পদ সংখ্যা ধনাত্মক, এনএস হচ্ছে এস এর পদ সংখ্যা ধনাত্মক। তাহলে 0 লেস ইকুয়ালস টু পি এ লেস ইকুয়ালস টু 1, অর্থাৎ সম্ভাবনার মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে হবে। সম্ভাবনার মান কখনো 0-র কম হয় না, অর্থাৎ ঋণাত্মক হয় না, এবং 1-এর বেশিও হয় না। এরপর ধরি এ ঘটনার পূরক ঘটনা
এ কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি এ ঘটনার পক্ষে এর বিন্দু সংখ্যা যদি m হয়, তাহলে s এর বিন্দু সংখ্যা হচ্ছে n। এর বিন্দু সংখ্যা সমান m a, আর s এর বিন্দু সংখ্যা সমান হচ্ছে n s। অতএব এ কমপ্লিমেন্ট এর বিন্দু সংখ্যা হবে কমপ্লিমেন্ট, মানে কি? কমপ্লিমেন্ট হচ্ছে এ বাদ দিয়ে বাকিটা, এটা এস। তাহলে এর মধ্যে যদি এম সংখ্যক, এস এর মধ্যে টোটাল বিন্দু সংখ্যা হচ্ছে এন, তাহলে এ কমপ্লিমেন্টে বিন্দু সংখ্যা হবে এনএস মাইনাস এম এ। অর্থাৎ পূরক ঘটনা কি, যে এ ঘটনার বিপরীত ঘটনা। এর মধ্যে যতগুলো বিন্দু থাকবে বাকি বিন্দুগুলো এ কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট সেটা হবে ns মাইনাস এম এ বাই ns। তাহলে ns বাই ns এম এ বাই ns ইকুয়ালস টু 1 মাইনাস PA। এটা কাটাকুটি হয়ে 1 হয়ে যাবে এবং এটা সমান হচ্ছে PA। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হবে 1 মাইনাস PA। এরপর একটা জিনিস জানতে হবে যে একটা ঘটনার অনুকূলে সুযোগ এবং প্রতিকূলে সুযোগ। অনুকূলে ও প্রতিকূলে সুযোগ। মনে করি যে প্রবাবিলিটি এ এটা সমান m বাই n। তাহলে অনুকূলে সুযোগ, এ ঘটনার অনুকূলে সুযোগ বলতে এ ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা ইস্টু এ ঘটনার বিপক্ষে বিন্দু সংখ্যা, অর্থাৎ এ ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা ইস্টু নমুনা দেশের বাকি বিন্দু সংখ্যা। আর এ ঘটনার প্রতিকূলে সুযোগ এটা হচ্ছে এ ঘটনার প্রতিকূলে, অর্থাৎ এর ঘটনার বিপক্ষে বিন্দু সংখ্যা, অর্থাৎ n মাইনাস m ইজ টু m। এই অনুকূলে সুযোগের যে বিপরীত অনুপাত একেই বলে প্রতিকূলে সুযোগ, এ ঘটনার প্রতিকূলে সুযোগ। এরপর আমরা একটা উপপাদ্য জানব। উপপাদ্য এর প্রমাণের দরকার নেই, উপপাদ্যের শুধু স্টেটমেন্টটা জানা থাকলেই হবে। উপপাদ্যটা হলো a1 a2 a3 an।
এরা হচ্ছে পরস্পর পৃথক, এরা হচ্ছে পরস্পর পৃথক ঘটনা, এরা হচ্ছে পরস্পর পৃথক বা বিচ্ছিন্ন ঘটনা। বা বিচ্ছিন্ন ঘটনা, পরস্পর পৃথক বা বিচ্ছিন্ন ঘটনা। তাহলে প্রবাবিলিটি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এভাবে AN এটা সমান হবে, এই প্রবাবিলিটি গুলো এদের যোগ আকারে চলে আসবে। এটাকে বলা হয় সমষ্টি বিষয়ক উপপাদ্য। সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য। পরস্পর বিচ্ছিন্ন বা পৃথক ঘটনা হলে ইউনিয়নের সম্ভাবনা হবে সম্ভাবনাগুলোর আলাদা আলাদা যোগ, আলাদা আলাদা যোগ, সম্ভাবনাগুলো আলাদা আলাদা যোগ করে নিতে হবে। এরপর আমরা আর একটা উপপাদ্য করব, যেটা খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এই অধ্যায়ে। এ ও বি যে কোনো দুটো সেট হলে probability A union B equals to probability A plus probability B minus probability A intersection B। তো এটাকে আমরা প্রমাণ সমেত করব, এটাকে প্রমাণ সমেত করব। তো এটা হলো এস, এস এর মধ্যে এখানে দুটো ঘটনা, একটা হচ্ছে এ আর একটা বি। তাহলে এই যে জায়গাটা, এইটা আমরা জানি যে এ ইন্টারসেকশন বি, আর এই জায়গাটা এটা হলো, সেটা তোমরা পড়েছো এ মাইনাস বি, আর এইটা হচ্ছে বি মাইনাস এ। তো এ মাইনাস বি কে আবার লেখা হয় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে এখানে চিত্র থেকে দেখো যে এ যে সেটটা, এ সেটটা, এ সেটটা হলো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এবং তার সঙ্গে এ ইন্টারসেকশন বি, এই সাদা অংশ এবং এইটা, এই দুটোকে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এবং এ ইন্টারসেকশন বি, এই দুটোকে একসঙ্গে করলে আমরা এ সেটটাকে পাই। আবার বি সেটটা পাবো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি তার সঙ্গে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এবার এখানে
A intersection B complement A intersection B আর B intersection A complement এই তিনটে সেট পরস্পর পৃথক আছে। এই সাদা অংশ, তারপর এইটা, আর এই সাদা অংশ এই সেট করা, আর এই সাদা অংশ এরা হচ্ছে পরস্পর পৃথক তিনটে সেট। তাহলে এই প্রথমের এইটা থেকে আমরা বলতে পারি যে প্রবাবিলিটি A ইকুয়ালস টু, এই দুটো যেহেতু পরস্পর পৃথক, তাহলে ওটা থেকে আমরা পাবো probability A intersection B complement plus probability A intersection B। তারপর এই দ্বিতীয়টা থেকে পাবো যে probability B equals to probability A intersection B plus probability B intersection A complement। আর এখান থেকে আর একটা জিনিস আমরা পাবো যে A ইউনিয়ন B যদি করা হয়, তাহলে সেটা হচ্ছে এই তিনটে সেটের ইউনিয়ন। এটা এটা এবং এইটা, এই তিনটে সেটের ইউনিয়ন, অর্থাৎ A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইউনিয়ন A ইন্টারসেকশন B, এটা এটা এবং এইটা, এই তিনটে একসঙ্গে করলে আমরা পাবো A ইউনিয়ন B। এর সঙ্গে আবার ইউনিয়ন হবে B ইন্টারসেকশন A কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি A ইউনিয়ন B এটা সমান আমরা পাবো, যেহেতু এই তিনটে সেট পরস্পর পৃথক, তাহলে পৃথকের ক্ষেত্রে উপপাদ্যটা কাজে লাগালে এইগুলো যোগ হবে। A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B প্লাস প্রবাবিলিটি B ইন্টারসেকশন A কমপ্লিমেন্ট। তো এর মধ্যে এই অংশটা এখানে আমাদের আছে, এইখানটা, এটা আমরা ব্যবহার করব। তাহলে এটা সমান হবে PA। তাহলে পাচ্ছি PA প্লাস এটা ইকুয়ালস টু PA প্লাস, এবার এই দ্বিতীয় যে সম্পর্কটা, এইটা এখান থেকে আমরা পাবো যে B ইন্টারসেকশন A কমপ্লিমেন্ট, এটা সমান আমরা পাবো এটা থেকে যে PB মাইনাস P A ইন্টারসেকশন B। যেহেতু এখানে আমার জানা ছিল যে PB ইকুয়ালস টু P A intersection B plus P B intersection A complement, therefore probability B intersection A complement equals to PB minus PA intersection B। তাহলে পাওয়া গেল কি যে probability A union B equals to probability A plus probability B minus probability A intersection B। এরপর তিনটে সেটের ক্ষেত্রে A B C যে কোনো তিনটি সেট হলে এই উপপাদ্যটা
হবে এর সাহায্যে পাওয়া যাবে PA প্লাস PB প্লাস PC মাইনাস, এবার এগুলো জোড়ায় জোড়ায় ধরতে হবে। জোড়ায় জোড়ায় ধরে মাইনাস, এরপর তিনটেকে আবার একসঙ্গে ধরে ইন্টারসেকশন, এক্ষেত্রে প্লাস হবে। প্রথমে একটা করে প্লাস, তারপর দুটো করে নিয়ে মাইনাস, এবং তিনটে একসঙ্গে ইন্টারসেকশন করে এটা হচ্ছে প্লাস। তাহলে প্রবাবিলিটির এই সমস্ত জিনিসগুলো জানলে তাহলে এবার এক্সারসাইজগুলো করা সম্ভব হবে।